আচ্ছা, এবার আমরা এই মানি এবং মানি সাপ্লাই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। এবার আমরা ন্যাশনাল ইনকামের বেসিক জায়গাটা আজকে শুরু করে ন্যাশনাল ইনকাম নেক্সট দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে, এবং পরের চ্যাপ্টারটা শুরু হয়ে যাবে আশা করি। তো আজকে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে কিছু বেসিক জিনিস আমরা শুরু করার আগে কিছু বেসিক জিনিস যেগুলো ওই ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটাকে ডিটেলসে জানতে আমাদের সুবিধা হবে, তেমন কিছু জিনিস আমরা আজকে দেখে নিই। সাম বেসিক কনসেপ্ট। আচ্ছা, এগুলো আগেও আলোচনা হয়েছে, কিন্তু এই ব্যাংকিং এবং আরআরবি ইত্যাদি পরীক্ষার জন্য আবার এগুলো আমরা রিভাইজ করছি। তো ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হয়, এগুলো যারা প্রথম থেকে ক্লাস করছেন তারা অবশ্যই মনে আছে আমার মনে হয়। ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, গ্রোথ বলছে শুধুমাত্র আমরা পড়েছিলাম যে গ্রোথ মানে কোনো কিছুর নাম্বারের বৃদ্ধিকে বোঝায়, কিন্তু ডেভেলপমেন্ট বলতে নাম্বারের সাথে সাথে সার্বিক উন্নয়নকে বোঝায়। তাহলে ইকোনমিক গ্রোথ বলতে শুধুমাত্র জিডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে ইত্যাদিকে বোঝাচ্ছে, নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ডেভেলপমেন্ট বলতে সেটা কি, জিডিপি বাড়ছে, তারপরে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে ইত্যাদির সাথে সাথে মানুষের শিক্ষার হার বাড়ছে, মানুষের আহ ক্ষুধার সূচক কমছে, মানে মানুষের অনাহার কমছে ইত্যাদি সব জিনিসকে ইনক্লুড হয়ে যাচ্ছে তার মধ্যে। তাহলে গ্রোথ থেকে ডেভেলপমেন্ট হচ্ছে বেশি ব্রডার কনসেপ্ট। মানে গ্রোথ বলতে শুধুমাত্র কিছু নাম্বারের বৃদ্ধিকে বোঝায়, কিন্তু ডেভেলপমেন্ট বলতে তার কার্যকারিতাটাকেও বোঝায়, মানে তার গ্রোথের সাথে সাথে তার কি তার সার্বিক উন্নয়নটা, ঠিক আছে। এটা হচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। তাহলে গ্রোথ বলতে কি বোঝাচ্ছে, শুধুমাত্র ইনক্রিজ ইন নাম্বার, জিডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। কিন্তু ডেভেলপমেন্ট বলতে জিডিপির সাথে সাথে দেখছে যে লিটারেসি বাড়ছে কিনা, মানুষের এডুকেশন বাড়ছে কিনা, তারপরে ক্ষুধার সূচক কমছে কিনা, মানুষের এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাড়ছে কিনা ইত্যাদি যখন একসাথে কনসিডার করা হচ্ছে তখন সেটাকে ইকোনমিক ডেভেলপমেন্ট বলা হয়, ঠিক আছে। গ্রোথের এখানে ছবি দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র নাম্বার গ্রাফের বাড়ছে, কিন্তু ডেভেলপমেন্ট বলতে দেখতে পাচ্ছি মানুষও খুশি আছে কিনা সেটাও ইনক্লুড হচ্ছে, ঠিক আছে। তো এখানে এটাই বোঝাতে যাচ্ছে, গ্রোথ থেকে ডেভেলপমেন্ট হচ্ছে বেশি ব্রডার কনসেপ্ট। এরপরে বলছে টাইপস অফ ইকোনমিক্স, বিভিন্ন রকম ইকোনমির টাইপ টাইপ হয়, কত রকমের ইকোনমির টাইপ আছে। ক্যাপিটালিস্ট ইকোনমি হতে পারে। ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে যেখানে কি হয়, যেখানে একটা কম্পিটিশন থাকে, ইকোনমির বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আছে তাদের মধ্যে কম্পিটিশন থাকে, ঠিক আছে। এবং প্রাইভেট মালিকানা থাকে, যে সম্পদ আছে সেই অর্থনীতিতে যা সম্পদ আছে সেই সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে, ঠিক আছে। সরকারের মালিকানা বা যৌথ মালিকানা নয়, এখানে ব্যক্তিগত মালিকানাটা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রায় প্রায় মানে ক্যাপিটালিস্ট ইকোনমির কিছু বৈশিষ্ট্য, মানে প্রাইভেট ওনারশিপ। মেন 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 হচ্ছে পয়েন্টটা কি, ক্যাপিটালিস্ট ইকোনমির মেন হচ্ছে ফিচার্স কি, প্রাইভেট ওনারশিপ। মানে সেখানে একটা দেশের মধ্যে যা সম্পদ আছে সেই সম্পদগুলো কিন্তু প্রাইভেট ওনারশিপ থাকবে, একটা একটা ব্যক্তির মালিকানায় থাকবে যে সম্পদ আছে, ঠিক আছে। আর কি, প্রফিট মোটিভ। এবং যেহেতু ব্যক্তি মালিকানাধীন, সেগুলো ব্যক্তিগুলো মানে যেহেতু ব্যক্তিগত সম্পত্তি সব, সেই জন্য তাদের মেন উদ্দেশ্য থাকবে কি, যারা সম্পদের মালিক তাদের উদ্দেশ্য থাকবে সেই সম্পদকে কাজে লাগিয়ে যতটা প্রফিট করা যায়। মানুষের ভালো মন্দ অত বিচার হয় না এখানে, ঠিক আছে। তারা চেষ্টা করবে। আমরা দেখতে পাই যে কি, যে প্রাইভেট কোনো একটা কানেকশন বা কিছু আমরা যখন নিই তখন তাদের কি উদ্দেশ্য থাকে, যে প্রফিট মোটিভ, যে কি করে তারা ভাবে যে টাকাটা বেশি ইনকাম করা যায় মানুষের কাছ থেকে তাদের সম্পদ থেকে কাজে লাগিয়ে। প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্ষেত্রে অনেক বেশি টাকা আমাদেরকে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেনিং চার্জটা বেশি, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনিং চেকের ক্ষেত্রে বেশি টাকা আমাদের রাখতে হয়। একটা এমএবি মানে যেটা হচ্ছে মেনটেনেন্স, যে ব্যালেন্স মেনটেন্স করতে হয় আমাদেরকে, সেগুলো অনেক বেশি বেশি করতে হয়। আইসিআইসিআই, এইচডিএফসি ইত্যাদি ব্যাংকের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 5,000 6,000 টাকা রেখে দিতে হয় ব্যাংকে, কিন্তু আমরা এসবিআই বা ব্যাংক অফ বরোদা ইত্যাদি ব্যাংকগুলোতে আমাদের 1,000 1,500 টাকা রাখলেই হয়, ঠিক আছে, এমএবিটা কম। তাহলে প্রাইভেটের ক্ষেত্রে কি, তারা প্রফিট মোটিভ হয়, তারা হয়তো সুযোগ সুবিধা আমাদের অনেক কিছু বেশি দেয়, কিন্তু তার পরিবর্তে আমাদের কাছ থেকে অনেক বেশি প্রফিটও করে, ঠিক আছে। প্রাইভেট বা ক্যাপিটালিস্ট ইকোনমির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রফিট মোটিভ হয়, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। এখানে
জিনিসপত্রের সবকিছু জিনিস এদের তাদের সব ডিসিশন মেকিং জিনিসের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরেই ঠিক হয়। তাহলে সেই ইকোনমিতে, ক্যাপিটালিস্ট ইকোনমিতে কোনো জিনিসের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে সব রকম ডিসিশন গুলো নেওয়া হয়। এখানে গভর্নমেন্টের একটা খুব মাইনর রোল থাকে, পেরিফেরাল রোল। এই যে ওয়ার্ডটা পরীক্ষায় আসে, ঠিক আছে, সেই জন্য পেরিফেরাল রোল মানে হচ্ছে মাইনর রোল। তাহলে গভর্নমেন্ট এখানে একটা খুব মাইনর রোল বা পেরিফেরাল রোল প্লে করে। গভর্নমেন্টের তেমন রোল থাকে না, সবকিছু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দিয়েই ঠিক হয় সেই ইকোনমিতে, ক্যাপিটালিস্ট ইকোনমিতে। আর বিলিভস ইন ল্যাসেজ ফাইরে, এই ওয়ার্ডটাও পরীক্ষায় আসে, ফ্রেঞ্চ ওয়ার্ড। নন ইন্টারভেনশন, তারা গভর্নমেন্টের মানে ক্যাপিটালিস্ট ইকোনমিতে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকে, সেটাই বলছে, গভর্নমেন্ট খুব একটা ইন্টারভেন করে না ইকোনমিক ম্যাটারে। ঠিক আছে, তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমির এগুলো হচ্ছে মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখবো প্ল্যান্ড বা কমান্ড ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি, তার কি কি বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে ক্যাপিটালিস্টের ঠিক উল্টোটা, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে সবকিছু। ঠিক আছে, গভর্নমেন্ট কন্ট্রোল করে, মানে যা মালিকানা আছে, মানে সম্পদের, প্রপার্টির মালিকানা, দেশের যা সম্পদ, সেটাতে প্রাইভেট ওনারশিপ থাকে না, সেখানে গভর্নমেন্টের ওনারশিপ থাকে, সরকারি সব সম্পদের মালিক। গভর্নমেন্ট ওনস নট প্রফিট মেকিং বাট টু রিডিউস ইনইকুয়ালিটি। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমির মূল উদ্দেশ্য থাকে প্রফিট মোটিভ, তাদের প্রধান উদ্দেশ্য থাকেই প্রাইভেট সংস্থাগুলোর যে কি করে প্রফিট করা যায়, কিন্তু এটা প্রফিটটা মেন নয়, মানুষের মধ্যে ইনইকুয়ালিটি কমানোটা, মানুষের মধ্যে যে ভেদ বা সম্পদের যে কি বলবো অসম বন্টন, ঠিক আছে, সেটাকে কমানোই হচ্ছে সোশ্যালিস্ট বা প্ল্যান্ড বা কমান্ড ইকোনমির মূল উদ্দেশ্য। প্রাইস অ্যান্ড সাপ্লাই রেগুলেট বাই গভর্নমেন্ট, তাহলে কোনো জিনিসের দাম কত হবে সেটা ক্যাপিটালিস্টের ক্ষেত্রে ডিপেন্ড করতো সেই জিনিসটার ডিমান্ড কেমন আছে আর সাপ্লাই কেমন আছে তার উপরে। কিন্তু সোশ্যালিস্ট ইকোনমিতে বা প্ল্যান্ড ইকোনমিতে বা কমান্ড ইকোনমিতে সেটা ডিপেন্ড করে পুরোপুরি কিসের উপরে, গভর্নমেন্ট ঠিক করে যে এই জিনিসটা বেশি মূল্যবান, মানে মানুষের কাছে বেশি প্রয়োজনীয়, এই জিনিসটার দাম কম রাখতে হবে। ঠিক আছে, এগুলো গভর্নমেন্ট ঠিক করে সোশ্যালিস্ট ইকোনমিতে বা প্ল্যান্ড বা কমান্ড ইকোনমিতে। ঠিক আছে, এছাড়াও একটা ইকোনমি হয় যেটার নাম হচ্ছে মিক্সড ইকোনমি। এখানে কম্বিনেশন থাকে বোথ, মানে ক্যাপিটালিস্টও থাকে আবার সোশ্যালিস্টও থাকে, মানে প্রাইভেট এবং পাবলিক এই দুটোর সংমিশ্রণে যে ইকোনমি তৈরি হয় সেটাকে আমরা বলি মিক্সড ইকোনমি। মানে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে কিছু সুবিধা আছে। ক্যাপিটালিস্ট ইকোনমির সুবিধা কি, যেহেতু ওখানে প্রাইভেট হয়, আমরা বিএসএনএল কানেকশন অনেকে নিয়েছিলাম, বিএসএনএল কানেকশনে কি হতো, বৃষ্টি হলে ঝড় হলে কানেকশন চলে যেত। কিন্তু যখন এই জিওটিও এলো, এখন কি গ্রামে গঞ্জে বৃষ্টি হোক যাই হোক আমাদের কানেকশন, মোবাইল কানেকশন যায় না। তাহলে এটার ক্ষেত্রে এটা কিন্তু একটা সুবিধা যে এখানে সম্পদের সবচেয়ে আলটিমেট বা সবচেয়ে অপটিমাম ইউজ হয়। ঠিক আছে, এবং ঠিকঠাক করে মানে মানুষ সার্ভিসটা পায়। ক্যাপিটালিস্ট বা প্রাইভেটের ক্ষেত্রে এখানে সার্ভিসটা ভালো হয়, যে সম্পদটা আছে তার মানে সবচেয়ে অপটিমাম ইউজ হয়। যারা প্রাইভেটে চাকরি করে তাদের ক্ষেত্রে যে চাপটা, সরকারি চাকরির ক্ষেত্রে এখন হয়তো চাপ আছে বাট অতটাও চাপ থাকে না, টার্গেট এইটা পূরণ করতেই হবে, এই করতে হবে, এরকম ব্যাপার থাকে না। ঠিক আছে, কিন্তু প্রাইভেটে যারা করে তাদের এই ব্যাপারটা থাকে। বিএসএনএল এর যারা কর্মী ছিল তারা সেই চাপটা নিত না, সেই জন্য বিএসএনএল এর উন্নতি হয়নি। সেই 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 তার পরে হয়ে ভোডাফোন, এয়ারটেল, জিও এরা উন্নতি করে গেছে, কারণ কি কর্মীদের উপরে চাপ ছিল। ঠিক আছে, তাদের কাজটা তারা ভালোভাবে করেছে। তাহলে প্রাইভেটের কিন্তু এটা সুবিধা। আমার অসুবিধা কি, এখানে কর্মীদের উপরে শোষণ হচ্ছে। ঠিক আছে, প্রফিট মোটিভ হয়, গরিব মানুষরা সব কানেকশন নিতে পারছে না, বড় লোকরাই ভোগ করছে, প্রফিট মোটিভ যেহেতু। তাহলে এটা কি ক্যাপিটালিস্টের অসুবিধা। আবার এই যে কমান্ড ইকোনমি, কি কি সুবিধা আছে, এখানে সবকিছু মানবিক দিক দিয়ে বিচার করা হয়, যে গরিব দরিদ্র থেকে শুরু করে বড় লোক ধনী সবাই যাতে সুযোগ সুবিধাটা পায় সেটা দেখা হয় ইনইকুয়ালিটি কমানোর জন্য। ঠিক আছে, তাহলে এটা এর সুবিধা। কিন্তু এর অসুবিধা কি, বিএসএনএল এর মতো যে সার্ভিসটা ভালো হয় না, বা যে সম্পদটা আছে, যে প্রপার্টিটা আছে তার আলটিমেট বা অপটিমাম ইউজ হয় না, সবচেয়ে বহুল পরিমাণ ব্যবহারটা হয় না। ঠিক আছে, এটা তো অসুবিধা। তাহলে এর সুবিধাও আছে ক্যাপিটালিস্টের, আবার ক্যাপিটালিস্টের অসুবিধাও আছে। সেরকমই সোশ্যালিস্ট বা কমান্ড ইকোনমির এর সুবিধাও আছে, এর কিছু অসুবিধাও আছে। সেই জন্য এর সুবিধাগুলোকে নিয়ে ক্যাপিটালিস্টের সুবিধাগুলো নেওয়া হলো, আবার
আমাদের যে কমান্ড ইকোনমির সুবিধাগুলো নেওয়া হলো প্ল্যান্ডে, নিয়ে আর একটা নতুন ইকোনমি জন্ম হলো, সেটার নাম হচ্ছে মিক্সড ইকোনমি। তো আমাদের ভারত হচ্ছে, আমরা দেখতে পাই এখানে প্রাইভেট স্কুল আছে, প্রাইভেট ব্যাংক আছে, প্রাইভেট হসপিটাল আছে, আবার সরকারি হসপিটাল আছে, সরকারি ব্যাংক আছে, সরকারি স্কুলও আছে। তাহলে আমাদের এখানে কি প্রাইভেট এবং পাবলিক দুটোই গুরুত্ব দেওয়া হচ্ছে, দুটোরই ওনারশিপ আছে। যা সম্পদ আছে দেশের, তার মালিকানা শুধুমাত্র সরকারের নয় বা শুধুমাত্র প্রাইভেটের নয়, এখানে দুটোই কোএক্সিস্ট করছে, প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপ এটা কোএক্সিস্ট করছে। সেই জন্য এই এই যে আমাদের দেশের ইকোনমিটা কি মিক্সড ইকোনমিক কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে সেই জন্য কি মিক্সড ইকোনমিক কান্ট্রি। ঠিক আছে, এখানে প্রাইভেট এবং পাবলিক দুটোরই কোএক্সিস্টেন্স আছে, প্রাইভেট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক সেক্টর কোএক্সিস্ট করছে। ইন্ডিয়া হলো একটা মিক্সড ইকোনমিক কান্ট্রি। আর ক্যাপিটালিস্ট ইকোনমিকে মার্কেট ইকোনমি বলা হয়, আর আমাদের প্ল্যান্ড ইকোনমি, কমান্ড ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি বলা হয়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এটা জানার জন্যই পড়া যে ভারত কি ইকোনমিক কান্ট্রি। ভারত হচ্ছে মিক্সড ইকোনমিক কান্ট্রি। ঠিক আছে, এবার বলছে থ্রি সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি। তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে তিনটে সেক্টর আছে, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি? দা সেক্টর কম্প্রাইজেস দোজ অ্যাক্টিভিটিস হুইচ আর বেসড অন ন্যাচারাল রিসোর্সেস। তাহলে প্রাকৃতিক সম্পদের উপরে ইকোনমির যে অ্যাক্টিভিটি গুলো হয়, চাষ, মাছ ধরা ইত্যাদি, এগুলো প্রাকৃতিক সম্পদের উপরে ডিপেন্ড করে যে অ্যাক্টিভিটি গুলো ইকোনমিতে হয়, সেগুলোকে প্রাইমারি সেক্টরের মধ্যে রাখা হয়েছে। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি রাখা হয়েছে? ন্যাচারাল রিসোর্স আর ইউজড অ্যাজ ইনপুটস টু ম্যানুফ্যাকচার ভেরিয়াস কমোডিটিস। এখানে ন্যাচারাল রিসোর্সটাকে ইনপুট হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, গমটাকে কি করা হচ্ছে? গমটাকে ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে, কিন্তু গম থেকে সেখানে কি কি তৈরি করা হচ্ছে? গম থেকে দেখা যাচ্ছে রুটি তৈরি করা হচ্ছে, পাউরুটি বা ব্রেড ইত্যাদি তৈরি করা হচ্ছে, বা কেক তৈরি করা হচ্ছে। ঠিক আছে, ওইগুলো দিয়ে, তো সেটাকে আমরা কি বলবো? ম্যানুফ্যাকচারিং ইউনিট বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে সেই অ্যাক্টিভিটিটা। আর টার্সিয়ারির ক্ষেত্রে প্রোডাকশন অফ সার্ভিসেস ইনস্টেড অফ এন্ড প্রোডাক্টস। এখানে কি হয়? সার্ভিস তৈরি করে। টার্সিয়ারি সেক্টরে সেই অ্যাক্টিভিটিস গুলো থাকে যেগুলো হচ্ছে আমরা সার্ভিস হিসেবে পাই বা সার্ভিস সেক্টরও বলা হয়। ঠিক আছে, এখানে কি আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা কিন্তু আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি না, অ্যাবস্ট্রাক্ট থিং পাচ্ছি সার্ভিস বলতে। মানে এই যে ফোনের সার্ভিস পাচ্ছি, সিমের যে সার্ভিসটা পাই, ঠিক আছে, মানে কানেকশনের কেবল সার্ভিস পাচ্ছি। এখানে আমরা কি যে সার্ভিসটা পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাই, মানে সার্ভিসটা আমরা কিন্তু দেখতে পাই না, ইনভিজিবল ইনভিজিবল গুডস পাই, অ্যাবস্ট্রাক্ট থিং। তাহলে সেইগুলো, সেই যে অ্যাক্টিভিটিস গুলো আছে, হোটেল থেকে যে সার্ভিসটা পাচ্ছি, সেই সার্ভিসগুলো এখানে কি কি হচ্ছে? এগুলো সব টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়বে। তাহলে আমাদের ইকোনমির অ্যাক্টিভিটি গুলোকে তিনটে সেক্টরে ভাগ করা হয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি সেক্টর। এবার আমরা দেখি প্রাইমারির মধ্যে কোনগুলো আছে। এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, মানে এগ্রিকালচার চাষাবাদ, এছাড়া ফরেস্ট্রি আমাদের যে জঙ্গলের থেকে যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আছে, জঙ্গলের জিনিসপত্র কেটে বিক্রি করা, বা ফিশিং মাছ ধরা, ঠিক আছে, ইত্যাদি গুলো হচ্ছে সব প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে আমাদের ইকোনমিতে। সেকেন্ডারির মধ্যে কি পড়ে? মাইনিং অ্যান্ড কোয়ারিং, খনিজ উত্তোলন, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং, কোনো জিনিস তৈরি করা, এই পেন থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে একদম ফোন, গাড়ি ইত্যাদি সবকিছুই ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। ইলেকট্রিসিটি, আমাদের যে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় সেটাও কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে পড়ছে। গ্যাস, যে গ্যাস গ্যাস উৎপাদন করা হয়, গ্যাস উত্তোলন করা হয়, সেগুলো ম্যানুফ্যাকচারিং এর মধ্যে পড়ছে। ওয়াটার সাপ্লাই, এগুলো সব ম্যানুফ্যাকচারিং এর মধ্যে পড়ছে। টার্সিয়ারি সেক্টরের মধ্যে বা সার্ভিস সেক্টরের মধ্যে কি পড়ছে? সার্ভিস সেক্টরের মধ্যে কনস্ট্রাকশন পড়ছে, মানে হচ্ছে বাড়িঘর তৈরি করা, এগুলো কারোর একটা সার্ভিসে তৈরি হচ্ছে। ট্রেড, ব্যবসা বাণিজ্য। ট্রান্সপোর্ট, যে বিভিন্ন রকম গাড়ির ব্যবসা, গাড়ি করে যে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, এগুলো সব সার্ভিস সেক্টর। হোটেল, হোটেল থেকে আমরা সার্ভিস পাই। কমিউনিকেশন, বিভিন্ন মোবাইল বা ইত্যাদি কানেকশন, এগুলো হচ্ছে সব টার্সিয়ারি সেক্টরের মধ্যে। ফিনান্স, বিভিন্ন রকম আমরা ফিনান্স পেয়ে থাকি, যে লোন নেওয়া তার থেকে শুরু করে তারপরে এলআইসি টেলআইসি যা করি, এগুলো সবই সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। ইন্স্যুরেন্স, এলআইসি, তাহলে ইন্স্যুরেন্স, লোন ইত্যাদি সবই হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে এই ব্যবসাগুলো। এবার বলছে সেক্টর ওয়াইজ জিডিপি ইন ইন্ডিয়া, এখানে 2019-20 ডেটাটা দেওয়া আছে। আপনাদের যখন পরীক্ষা থাকবে সেই সময় নেট থেকে ডেটা
ডাউনলোড করে পড়ে নেবেন যে এই বছর কোন সেক্টর থেকে ভারতের কত কত পার্সেন্ট জিডিপি এসছে, জিডিপির কত পার্সেন্ট। তাহলে প্রাইমারি সেক্টর থেকে 2019-20 সালে 17.76% ভারতবর্ষের জিডিপি এসেছিল, মানে টোটাল উৎপাদনের 17.76% ছিল উৎপাদন প্রাইমারি সেক্টর থেকে। দেশীয় উৎপাদনের 24.7% ছিল হচ্ছে সেকেন্ডারি সেক্টর থেকে, আর 54.77% ছিল টার্সিয়ারি সেক্টর থেকে। তাহলে আমাদের যে জিডিপি বা দেশীয় উৎপাদন হয় তার সবচেয়ে বেশি কোন সেক্টর থেকে আসে? সার্ভিস সেক্টর থেকে বা টার্সিয়ারি সেক্টর থেকে। আর সেকেন্ডারি সেক্টর থেকে তারপরে আর সবচেয়ে কম আমাদের জিডিপি পার্সেন্টেজ সবচেয়ে শেয়ার করে হচ্ছে প্রাইমারি সেক্টর। কিন্তু দুঃখের বিষয় হলো সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হয় এই প্রাইমারি সেক্টরে। ঠিক আছে, যে সেক্টরে সবচেয়ে বেশি আমাদের কম, যে সেক্টর থেকে আয়, সেই সেক্টরে আমাদের সবচেয়ে বেশি লোক নিয়োজিত। সেই জন্য দেশে এত গরিব মানুষ। ঠিক আছে, কারণ বলছে এখানে হয়তো অত লোক না থাকলেও এরকমই উৎপাদনটা হতো, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট যেটাকে বলা হয়। তাহলে আমাদের সবচেয়ে বেশি জিডিপি এর শেয়ার আছে সেকেন্ডারি সেক্টর, এই টার্সিয়ারি বা সার্ভিস সেক্টরে, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি সেক্টরে। কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আছে প্রাইমারি সেক্টরে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, তারপরে সার্ভিস সেক্টরে, তারপরে সেকেন্ডারি সেক্টরে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে। এরপরে আমাদের জানবো যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন কি। ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে কোনো একটা জিনিস প্রডিউস করতে গেলে, এই পেনটাও হতে পারে, এই মার্কসটাও হতে পারে, যে কোনো জিনিস প্রডিউস করতে গেলে আমাদের যে ফ্যাক্টর গুলো বা যে জিনিসগুলো আমাদের লাগে, কোনো একটা দ্রব্য প্রস্তুত করতে গেলে আমাদের কিছু জিনিস মাস্ট লাগে, সেটাকে বলা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ঠিক আছে, তো কি জিনিস লাগে? এই যে আমরা ঘরে পড়ছি, এখন যে ঘরে আমরা পড়াশোনা করছি, আমরা এখন আপনারা করছেন, সেটা কি হচ্ছে? আপনারা স্টুডেন্ট, এখানে হচ্ছে কি অ্যাসপিরেন্ট প্রোডাকশন হচ্ছে। দেশের অ্যাসপিরেন্টস বা যারা চাকরি করবে সেরকম চাকরিজীবী প্রস্তুত করা হচ্ছে, যে চাকরি করার জন্য ভবিষ্যতের প্রস্তুত করা হচ্ছে আপনাদেরকে। তাহলে এখানে আপনাদের প্রস্তুত করানোর জন্য কি কি লাগছে? এই ঘরটা লাগছে, বা আপনারা যেখানে বসে আছেন সেই ঘরগুলো লাগছে। এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কিছু টাকা পয়সা লেগেছে, সরকার যে ফ্যাসিলিটি দিচ্ছে, সরকার এখানে একটা অর্গানাইজেশন। ঠিক আছে, তো আমরা যে পড়াচ্ছি আমরা হচ্ছে লেবার। ঠিক আছে, তাহলে কি এই কোনো জিনিস তৈরি করতে গেলে, যে কোনো জিনিস সার্ভিস সেক্টরের হোক, প্রাইমারি সেক্টরের হোক, বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের হোক, যে কোনো জিনিস প্রোডাকশন করতে গেলে পিছনে কিছু ফ্যাক্টরস বা কিছু জিনিস আমাদের লাগে একটা জিনিস প্রোডাকশন করতে গেলে। তো এই যে যে ফ্যাক্টরস গুলো লাগে কোনো জিনিস প্রোডাকশনের ক্ষেত্রে, তাকেই বলা হয় ইকোনমি ভাষায় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো মূলত কোনো জিনিস প্রোডাকশন করতে গেলে কি কি লাগে? ল্যান্ড লাগে, আপনারা যেখানে বসে আছেন, আমি যেখানে পড়াচ্ছি, এটা হচ্ছে ল্যান্ড। লেবার লাগে, ধরুন আমি লেবার, পড়াচ্ছি আমি। ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল হচ্ছে এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য টাকা পয়সা লেগেছে। আর এন্টারপ্রাইজ, এখানে গভর্নমেন্ট হচ্ছে এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট হচ্ছে অর্গানাইজেশনটা ফান্ডিং করছে। তাহলে এই চারটে জিনিস কিন্তু যে কোনো জিনিস মানে যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে এই ফ্যাক্টরস গুলো লাগে। এদেরকে বলা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজকে অর্গানাইজেশনও বলা হয়ে থাকে। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে এইগুলো, এগুলো নিয়ে কোনো একটা জিনিস প্রডিউস করা সম্ভব। সে প্রাইমারি সেক্টরের হোক, কমার্স ম্যানুফ্যাকচারিং সেক্টরের হোক, বা সার্ভিস সেক্টরে, যে কোনো সেক্টরের কোনো প্রোডাকশনের ক্ষেত্রে এই ফ্যাক্টরস গুলো লাগবেই। এদেরকে বলা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। নেক্সট যে ধারণাটা আমরা জানবো, ফ্লো অফ ইনকাম। ফ্লো অফ ইনকাম কি? ফ্লো অফ ইনকাম এটা হচ্ছে হাউস হোল্ড, মনে করলাম এটা হচ্ছে দেশের মানুষ, এটা হচ্ছে দেশের ফার্ম গুলোকে, এই যে ফার্মটা দেশের যত উৎপাদন মানে যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করছে এই ছবিটা। তো কি বলছে, এই যে ফার্মটা, এর উৎপাদন করতে গেলে, কোনো জিনিস উৎপাদন করতে গেলে কি লাগবে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগবে, মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন লাগবে। তো এই যে ফার্মস, এর ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন সে কোত্থেকে পাবে? দেশের জনতার থেকেই পাবে। দেশের কোনো জনতা তার ফান্ডিং করবে, দেশের কোনো পাবলিক সেখানে কাজ করবে, দেশের কোনো পাবলিক সেখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবে, দেশের কোনো পাবলিকই এন্টারপ্রাইজের দায়িত্বটা নেবে। তাহলে
সে এই ফার্মটা তার ফ্যাক্টরস অফ প্রোডাকশন পায় দেশের লোকের থেকে বা পাবলিক থেকে, হাউস হোল্ডের থেকে, দেশের মানুষ থেকে। তার বিনিময়ে এই ফার্মটা তাকে কি দেয়? এই লোকগুলোকে যারা কাজ করছে ওয়েজ, রেন্ট, ডিভিডেন্ডস ইত্যাদি দেবে। যারা কাজ করছে তাদেরকে ওয়েজ দেবে, যে যে জমিতে এটা, যার জমিতে ফার্মটা তৈরি হয়েছে তাকে রেন্ট দেবে। যারা এখানে কাজ মানে ইনভেস্ট করেছে তারা তার থেকে ডিভিডেন্ড পাবে, প্রফিট পাবে। আবার এই ফার্মটা যে জিনিসটা তৈরি করলো সেই জিনিসটা কারা কিনবে? এই দেশের মানুষই কিনবে। তাহলে বলছে কি, এই গুডস অ্যান্ড সার্ভিস যেটা তৈরি করলো সেটা দেশের মানুষকেই বিক্রি করবে। তার বিনিময়ে আবার দেশের মানুষ ফার্মটাকে কি দেবে? পয়সা দেবে, কনজিউমার এক্সপেন্ডিচার। সেই সার্ভিসটা বা গুডসটা পেতে গেলে যে টাকাটা লাগে সেটা আবার এই দেশের মানুষই ফার্মগুলোকে দেবে। তারপর দেখতে পাচ্ছি ইনকামটা কিভাবে হচ্ছে, ফ্লো হচ্ছে। এর ইনকাম, এই দেশের মানুষের যেটা ইনকাম, এই জায়গা থেকে ইনকাম করছে, সেটা কার খরচ? সেটা হচ্ছে এই ফার্মের খরচ। মানে ফার্ম এটা খরচ করছে এবং এটা হচ্ছে এদের ইনকাম। আবার এই ফার্মের যেটা ইনকাম, মানে এই যে ফার্মের থেকে জিনিস কিনছে দেশের মানুষ, সেটা আবার কার খরচ? এই দেশের মানুষের খরচ বা পাবলিকের খরচ। তাহলে বলছে এর ইনকাম ওর খরচ, ওর এক্সপেন্ডিচার, ওর ইনকামটা আবার এর এক্সপেন্ডিচার। তাহলে বলছে ইনকামটা এইভাবে ফ্লো হয়, একজনের ইনকাম আর একজনের খরচ। একটা ফার্মের ইনকাম মানে একটা দেশের মানুষের খরচ, একটা ফার্মের খরচ মানে কোনো একটা দেশের মানুষের পিছনেই সে খরচ। এই যে ইনকামটা বলছে ফ্লো করে চক্রাকারে, এটাকেই বলা হয় ফ্লো অফ ইনকাম। ঠিক আছে, ফ্লো অফ ইনকাম এটাকেই বলা হচ্ছে। এর ইনকাম মানে এর খরচ, আর এর খরচ মানে এর ইনকাম। উভয়ের ইনকাম একে অপরের খরচ। ঠিক আছে, এটাকে বলা হলো ফ্লো অফ ইনকাম ইকোনমির ভাষা। মানে ইনকামটা এইভাবে ফ্লো হয়, একজনের ইনকাম আর একজনের খরচ, আরেকজনের খরচ আরেকজনের ইনকাম, এইভাবে ইনকামটা ফ্লো ইকোনমিতে। এখানে সেটাই লেখা আছে, এক্সপেন্ডিচার অফ ওয়ান প্লেয়ার, একজনের খরচ মানে আরেকজনের ইনকাম। কম্পাইলিং ইনকাম অফ হাউসহোল্ড, তাহলে আমরা একটা দেশে কত পরিমাণ জিনিস উৎপাদন হয়েছে বা ইনকাম হয়েছে, কত টাকার জিনিস উৎপাদন হয়েছে, সেটা আমরা কিভাবে হিসাব করতে পারি? কম্পাইলিং ইনকাম অফ দ্য হাউস হোল্ড, আমরা ওই যে দেশের মানুষ এক বছরে কত টাকা আয় করলো সেটা হিসাব করলে আমরা পাবো যে এক বছরে কত টাকা জিনিস প্রোডাকশন হয়েছে। যদি 10 টাকার জিনিস প্রোডাকশন হয়, ঠিক আছে, সেটা তো আমার দেশের মানুষের ইনকাম, দেশের মানুষের জন্য ইনকাম হয়েছে। তাহলে দেশের মানুষের ইনকামটাকে যোগ করলে আমরা হাউস হোল্ডের যে ইনকাম আছে সেটাকে যদি আমরা হিসাব করি, তার থেকে আমরা পেতে পারি যে দেশে কত ন্যাশনাল ইনকাম হয়েছে। ক্যালকুলেটিং টোটাল ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস, কত টাকার জিনিস উৎপাদন হয়েছে সেটাকে যোগ করেও আমরা পেতে পারি। সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট বা আউটপুট বা ভ্যালু অ্যাডেড মেথড। আর যদি আমরা ইনকাম দিয়ে হিসাব করি সেটাকে বলা হচ্ছে ইনকাম মেথড। কম্পাইলিং টোটাল এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য পিপল, মানুষ কত টাকা খরচ করেছে সেই জিনিসটা কেনার জন্য, সেটা যোগ করলেও আমরা দেশে কত টাকার জিনিস উৎপাদন হয়েছে সেটা পেতে পারি। তাহলে সেটা সেটা করলে সেটাকে বলা হয় এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথড। তাহলে দেশের ন্যাশনাল ইনকাম মাপার 3টে মেথড হয়, এখানে সেটাই বলতে যাচ্ছে। এক হচ্ছে ইনকাম মেথড, 2 প্রোডাকশন আউটপুট বা ভ্যালু অ্যাডেড মেথড, একই জিনিস, আর 3 হচ্ছে এক্সপেন্ডিচার এবং কনজাম্পশন মেথড। তাহলে এই 3টে উপায়ে দেশের ন্যাশনাল ইনকাম মাপা যায়, ইনকাম মেথড, প্রোডাকশন মেথড অ্যান্ড এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথড, মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এই 3টে মেথডে কিন্তু দেশের ন্যাশনাল ইনকাম মাপা যায়। ঠিক আছে, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম কি? National income is the sum total of factor of incomes earned by the normal residents of a country during the period of 1 year. National income is also defined as the sum total of market value of final goods and services produced by normal residents of a country in 1 year. তাহলে এক বছরে একটা দেশের টোটাল জনসংখ্যা মিলে যে পরিমাণ টাকার জিনিস উৎপাদন করছে তাকেই বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। মানে আমি যদি ইন্ডিভিজুয়াল হিসাব করি, আমি এই বছরে দেখা যাচ্ছে এই পেন তৈরি করি, 1 কোটি টাকা পেন তৈরি করেছি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকের কিছু না কিছু এরকম ইনকাম, সেগুলোকে যোগ করে আমরা একটা দেশের ইনকাম পেতে পারি।
এক বছরে, এটাকে হচ্ছে ন্যাশনাল ইনকাম বলা হচ্ছে। মানি ভ্যালুটাকে 1 কোটি টাকার পেন, দেখা যাচ্ছে 50,000 পেন তৈরি করে আমার 1 কোটি টাকা ইনকাম হয়। তাহলে 50,000 পেন এবং তার ভ্যালু কত, 1 কোটি। তাহলে আমার যেই প্রোডাকশন, তার মানি ভ্যালুটাই সাম টোটাল, যে টোটাল যা মানুষের প্রোডাকশন, তার যে মানি ভ্যালু 1 বছরে, সেটাকেই বলা হচ্ছে সেই দেশের ন্যাশনাল ইনকাম। তাহলে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য রেসিডেন্টস অফ এ কান্ট্রি ইন 1 ইয়ার, তার যে মানি ভ্যালু সাম টোটাল, ঠিক আছে, ওর মার্কেট ভ্যালু, সেটাকেই বলা হচ্ছে কি ন্যাশনাল ইনকাম একটা দেশের। তো এই ন্যাশনাল ইনকাম মাপা আমাদের দেশে কবে শুরু হয় না হয়, তার জন্য আমাদের একটু ন্যাশনাল ইনকাম মাপার হিস্ট্রিটা দেখতে হবে, যে কোন আমাদের দেশে কবে থেকে শুরু হয় ন্যাশনাল ইনকাম মাপা, ঠিক আছে, সেটা আমরা দেখবো। দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ওয়াজ মেড বাই দাদাভাই নওরোজি ইন 1867 and 68। তাহলে 1867-68 অর্থবর্ষে প্রথম দাদাভাই নওরোজি ন্যাশনাল ইনকাম মাপার একটা এফার্ট বা অ্যাটেম্প্ট নেন, চেষ্টা করেন। হু এস্টিমেটেড পার ক্যাপিটা ইনকাম টু বি 20। এবং তার মত অনুসারে সেই সময় তিনি বলেছিলেন, মানে ন্যাশনাল ইনকামকে যদি আমরা দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে একজনের ইনকাম কত সেটা পেয়ে যাবো 1 বছরে। তাহলে 1 বছরে তখন মানুষের ইনকাম ছিল এক একজন ব্যক্তির 20 টাকা করে। The first scientific method was made by Professor V.K.R.B. Rao in 1931-32, but was not very satisfactory. তো দাদাভাই নওরোজি যেটা করেছিলেন সেটা মেথডটা সাইন্টিফিক ছিল না। তো প্রথম সাইন্টিফিক্যালি চেষ্টা করেন ন্যাশনাল ইনকাম মাপার এই যে V.K.R.B. রাও 1931-32 সালে। তারপরে দ্য অফিসিয়াল অ্যাটেম্প্ট ওয়াজ মেড বাই ন্যাশনাল ইনকাম কমিটি হেডেড বাই দ্য প্রফেসর পিসি মহলনবিশ ইন 1949। তো ভারত সরকার অফিসিয়ালি প্রথম মাপে কবে, 1949 সালে। কার আন্ডারে? প্রশান্ত চন্দ্র মহলানবিশের আন্ডারে ন্যাশনাল ইনকাম কমিটি বলে একটা তৈরি হয়, সেই কমিটি চেষ্টা করে। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ইনকাম কমিটি রিপোর্ট, 1954 সালে এই কমিটি রিপোর্ট দেয়, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ওয়াজ 8,710 কোটি। তাহলে টোটাল ন্যাশনাল ইনকাম ছিল ওই বছর 8,710 কোটি। এবং পার ক্যাপিটা ইনকাম ছিল 1948-49 সালে 225 টাকা করে, মানে একজন ব্যক্তি ইন্ডিয়ার 1 বছরে 225 টাকা করে ইনকাম করেছিল। ইন ইন্ডিয়া সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও বলে একটা সংস্থা আছে এখন, 1949 সালে যেটা তৈরি হয়, যেটার নাম এখন বর্তমানে হয়েছে সিএসও, ঠিক আছে, তো কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস হ্যাজ বিন ফর্মুলেট ন্যাশনাল ইনকাম। তারা ন্যাশনাল ইনকামটা মাপে। বর্তমানে 1949 সালে তৈরি হওয়া সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ছিল, বর্তমানে অর্গানাইজেশনের যে অফিস হয়ে গেছে নামটা। এরা হচ্ছে এই সংস্থা, ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম মাপে কত হচ্ছে 1 বছরে। Various national income aggregates are estimates either at factor cost or at market price। তো ন্যাশনাল ইনকাম যেটা মাপা হয় সেটা দুটো ভাবে মাপা হয়, একটা হচ্ছে ফ্যাক্টর কস্টে আর একটা হচ্ছে মার্কেট প্রাইস। এই দুটোতেই এস্টিমেট করা হয়। কোনো একটা জিনিসের তৈরি করতে একটা খরচ হয় ফ্যাক্টর কস্ট, এবং তার সাথে সেই জিনিসটা তৈরি করার জন্য ট্যাক্স দিতে হয়। আবার যদি সরকার সাবসিডি দিয়ে থাকে, সাবসিডিটা মাইনাস হয়। তো ট্যাক্স এবং সাবসিডি মাইনাস করে যে টাকার যে দামটা পাওয়া যায় সেটাকে বলা হয় মার্কেট, সেটা বলা হয় ফ্যাক্টর কস্ট। আর যদি ট্যাক্স যোগ হয়ে সাবসিডি মাইনাস হয়ে যে যে দামটা পাই আমরা জিনিসের, সেটাকে বলা হয় জিনিসটার কি মার্কেট প্রাইস। ঠিক আছে, আমরা যখন জিনিসটা কিনি কোনো জিনিস, তখন আমাদেরকে ট্যাক্সটাও দিতে হয়। তো ট্যাক্স সহ যেটা আমরা দামটা দিই সেটা হচ্ছে মার্কেট প্রাইস জিনিসের। আর ট্যাক্স ছাড়া জিনিসটার কত দাম হচ্ছে মানে উৎপাদন করতে, সেটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। তো ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে এই দুটো পদ্ধতি ইউজ করা হয়, ফ্যাক্টর কস্টে কত হচ্ছে আর মার্কেট প্রাইসে কত হচ্ছে, ঠিক আছে, জিনিসটা। তো এইভাবে দুই রকম পদ্ধতিতে কি করা হতো, কি হয়, ন্যাশনাল ইনকাম মাপা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের থাকবে। এবার আমরা কি করবো, এখন একটু এই যে এখন যা পড়লাম ন্যাশনাল ইনকামের এতক্ষণ পর্যন্ত, সেগুলো একটু রিক্যাপ করবো, ঠিক আছে। তাহলে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স ফর ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া? এর মধ্যে কোন সেক্টর থেকে ন্যাশনাল ইনকামের সবচেয়ে বেশি সোর্স আসে ইন্ডিয়াতে? এগ্রিকালচার, সার্ভিস, ইন্ডাস্ট্রি, বিজনেস, এর মধ্যে কোনটা থেকে সবচেয়ে বেশি ন্যাশনাল ইনকাম মানে শেয়ার বেশি, কোন সেক্টরের? কোন সেক্টরের থেকে ন্যাশনাল ইনকাম সবচেয়ে বেশি আসে, বা ন্যাশনাল ইনকামের সবচেয়ে বেশি শেয়ার কোন সেক্টরে আছে?
আমরা পড়েছিলাম তিনটে সেক্টর হয়, প্রাইমারি সেক্টর, আর কি ছিল, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। কোন সেক্টর থেকে সবচেয়ে বেশি আসছিল? সার্ভিস সেক্টর থেকে বা টার্সিয়ারি সেক্টর, এটাকেই বলা হয় টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, এইটাই সার্ভিস সেক্টরকেই বলা হয় টার্সিয়ারি সেক্টর। তাহলে অপশন বি। হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম কি? ন্যাশনাল প্রোডাক্ট ভ্যালু অ্যাট মার্কেট কস্ট, ন্যাশনাল নেট ন্যাশনাল ভ্যালু অ্যাট ফ্যাক্টর কস্ট, ডোমেস্টিক ভ্যালু অ্যাট মার্কেট কস্ট, ডোমেস্টিক ভ্যালু অ্যাট ফ্যাক্টর কস্ট। ন্যাশনাল ইনকাম হচ্ছে নেট ন্যাশনাল ভ্যালু অ্যাট ফ্যাক্টর কস্ট। এটা এখন উত্তর দেওয়ার মতো না, এটা নেক্সট দিন পড়ানোর পরে ক্লিয়ার হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যালকুলেটস ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? কোন সংস্থার মধ্যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ঠিক আছে, এইটা অপশন সি। In 1867-8, who calculated the per capita income at 20 rupees for the first time in India? হ্যাঁ, সি, দাদাভাই নরজি। অপশন সি। Which of the following is not the method of measurement of national income? এর মধ্যে কোনটা ন্যাশনাল ইনকাম মাপার পদ্ধতি নয়? ভ্যালু অ্যাডেড মেথড, ইনকাম মেথড, ইনভেস্টমেন্ট মেথড, এক্সপেন্ডিচার মেথড। কোনটা ন্যাশনাল ইনকাম মাপার পদ্ধতি নয়? তিনটে মেথড ছিল। আনসার এ হবে স্যার, এ। না, অ্যান্সার সি, ভ্যালু অ্যাডেড মেথডটা ছিল। যেটা প্রোডাকশন মেথড সেটাই ভ্যালু অ্যাডেড মেথড। বলছিলাম ওখানে লেখা ছিল। অপশন সি, ইনভেস্টমেন্ট মেথড বলে কোনো মেথড হয় না। ইনকাম মেথড ছিল, ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথড, আর একটা কনজাম্পশন মেথড বা এক্সপেন্ডিচার মেথড ছিল। ঠিক আছে, এই তিনটে মেথড। ইনভেস্টমেন্ট মেথড বলে কোনো মেথড হয় না। অপশন সিটা। ঠিক আছে, হুইচ ইজ নট বলেছে। হোয়াট ইজ দ্য টাইপ অফ ইন্ডিয়ান ইকোনমি? মিক্সড ইকোনমি। কোএক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। তাহলে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে অপশন বি, বোম্বে, মিক্সড ইকোনমি। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই অবধি।